হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এইসিসি পেপারে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যাদের ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগ্যাল লিটারেসি এই বিষয়টি রয়েছে। তো আমি এর থেকে একটি সাজেশান এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং চেষ্টা করব তার থেকে কয়েকটা বড় কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেওয়ার। মাত্র 10টা বড় প্রশ্ন রেখেছি। যাদের কাছে বই আছে তারা অবশ্যই ওই 10টি প্রশ্ন করে যেও, আশা করছি তার থেকেই কমন এসে যাবে। আর এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি অধ্যায় ভিত্তিক যে কটা অধ্যায় আছে, অর্থাৎ 5টা অধ্যায় হয়তো আছে, সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো বেছে উত্তর সহ দিয়ে দিচ্ছি। এতে তোমাদের অনেক হেল্প হবে। চলো দেখে নাও। এই যে 5টা তোমাদের অধ্যায় আছে, একবার দেখিয়ে দিচ্ছি। এই 5টা অধ্যায় তোমাদের পরীক্ষায় হবে। এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দেবো একই সাথে একটাই ভিডিওর মাধ্যমে। এবং যে বড় কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি কয়েকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না আমি কতটা দিতে সম্ভব হবে আমার পক্ষে। তো চলো দেখে নাও। নাগরিকদের মৌলিক অধিকার সমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে বর্ণিত হয়েছে এবং কত নম্বর ধারায়? তৃতীয় অংশে 12 থেকে 35 নম্বর ধারায়। তারপরে এটা করবে, নাগরিকদের মৌলিক অধিকার কয়টি? 7টি, তবে বর্তমানে 6টি। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং বিশেষ অবস্থায় পার্লামেন্ট কর্তৃক আরোপিত বাধা নিষেধ সমূহ। এগুলোর ধারাগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, আমি আর ধারাগুলো বললাম না। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 51 ক নম্বর ধারায় বলা হয়েছে। নাগরিকদের মৌলিক কর্তব্য কয়টি? 10টি, তবে বর্তমানে 11টি। যেগুলো আমি লাল কালি দিয়ে দাগ দিয়েছি সেগুলোই হচ্ছে তোমার সাজেশন ভিত্তিক, মনে রাখবে। মৌলিক অধিকার কাকে বলে? সাধারণভাবে বলা যায় নাগরিক অধিকার সমূহের মধ্যে যেগুলি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্তই অপরিহার্য বলে বিবেচিত হয় তাকে মৌলিক অধিকার বলে। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এখান থেকে এটা করবে, অধিকারের বিল কত সালে হয়? অধিকারের বিল কত সালে হয়? 1689 সালে। আমি তাও সমস্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, যদি কেউ বেশি প্রশ্ন করতে চাও তাহলে সবগুলোই করে নিতে পারো। আর যারা মনে করছো যে সাজেস্টিভ পড়বে তাদের জন্য আমি এটা তৈরি করে দিয়েছি। ভারত শাসন আইন কত সালে হয়? 1933 সালে। ব্যাস, এখান থেকে এই কটা প্রশ্নে করলেই হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো। প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো যেগুলো লাল কালিতে গোল করা আছে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে যাচ্ছি আমি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে এটা করবে, জাতিসংঘের প্রাক্তন মহাসচিবকে কাফি আন্নান। তারপরে দেখো, ব্যক্তিদের দ্বারা নারীর নিপীড়িত সহিংসতার প্রকাশগুলি কি কি? ধর্ষণ, যৌন হয়রানি, প্রজন্ম বাধ্যতা, মহিলা শিশু সন্তান, প্রসবকালীন যৌন নির্যাতন, প্রসবের সহিংসতা এবং জনসংযোগ সহিংসতা। তারপরে দেখো, যৌন হেনস্থা বা যৌন নিপীড়ন কাকে বলে? কোনো ব্যক্তি কারোর দেহকে যখন তার ইচ্ছার বিরুদ্ধে অথবা প্রলোভন দ্বারা নিজের যৌন বাসনা মেটানোর জন্য ব্যবহার করে তখন সেটাকে যৌন হেনস্থা বলা হয়। এরপর এখানে করবে, যৌন হেনস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো 2টি উপায় লেখো। কাউকে ভালো লাগলেই চট করে তার সাথে ভাব না করা এবং কখনো কখনো অচেনা লোকের সাথে চলাফেরা না করা। এরপর এটা দেখো, যৌন হেনস্থা প্রতিবাদে ভারত সরকার যে সমস্ত আইনি পদক্ষেপ নিয়েছে সেগুলোর মধ্যে যে কোনো 2টি উল্লেখ করো। এক হচ্ছে পণ নিবারণী আইন 1961 এবং ধর্ষণ শ্লীলতাহানি সম্পর্কিত আইন। এরপর দেখো, যৌতুক ব্যবসা কাকে বলে? বিবাহের সময় উভয় পক্ষের এক পক্ষ অর্থাৎ বর পক্ষ বা কনে পক্ষ বা তার বাবা মা অথবা সংশ্লিষ্ট যদি অন্য পক্ষ অথবা তার বাবা মা অথবা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করার শর্ত হিসাবে বিয়ের আগে বা পরে অথবা অনুষ্ঠানের দিন সোজাসুজি বা পরোক্ষভাবে কোনো সম্পত্তি অথবা মূল্যবান জিনিস দিতে দেওয়ার জন্য রাজি থাকেন তাকে যৌতুক ব্যবসা বলে।
হিন্দু নারীর অধিকার আইন কত সালে হয়? 1937 সালে। সনাতন ও উত্তরাধিকারী আইন কত সালে হয়? 1957 সালে। যৌতুক নিষিদ্ধকরণ আইন, এটা খুব ইম্পর্টেন্ট, 1961 সালে। কত সালে ক্রেতাদের অধিকার রক্ষার আইন? এটাও ইম্পর্টেন্ট, 1986 সালে। ক্রেতাদের অধিকার রক্ষার আইনটি কত সালে সংশোধিত হয়? 1990। তাহলে একটা প্রণয়ন হয়েছে এবং একটা সংশোধিত হয়েছে, খেয়াল রাখবে সাল দুটো। পরে 3 নম্বর অধ্যায় দেখো, মানবিক নিরাপত্তা কাকে বলে? মানবিক নিরাপত্তা হলো এমন একটি বিষয় যা সমস্ত মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ শুল্কে এমনভাবে রক্ষা করে যাতে মানুষের স্বাধীনতা এবং পরিপূর্ণতা বাড়ানো যায়। তারপরে দেখো এখানে আসছি, মানবাধিকারের মূল বিষয় কি? মানবাধিকার আসলে মানব কল্যাণ এবং মানুষের মর্যাদাকে নিশ্চিত করার বিষয়। এরপর কোন সময়কালে সবার উপরে মানুষত্ব এই মতাদর্শ প্রচার হয়? পশ্চিমী সভ্যতার ওপর পরবর্তীকালে, বিশেষত নবজাগরণ কালে এই মতাদর্শ প্রচারিত হয়। তারপরে দেখো, মানবাধিকার ঘোষণা কত সালে হয়? 1948 সালের 10ই ডিসেম্বর। এরপর এখানে দেখো, গণহত্যা বিরোধী চুক্তিপত্র কত সালে হয়? 1948 সালে। শিশুদের অধিকার ঘোষণা কত সালে হয়? 1959 সালে, 1991 সালে। নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ বিষয়ক ঘোষণা কত সালে হয়? 1967 সালে। এরপর দেখো এখানে চলে এসো, কোন কোন বিষয় মানবাধিকার সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে? কালক্রমে রাষ্ট্রীয় শাসন শাসিত মানুষের মধ্যে অধিকার কর্তব্যের ব্যাপারে চুক্তির বদ্ধতার প্রয়োজন দেখা দেয় এবং সেভাবেই দেশের আইন সংবিধানের রাষ্ট্রের পক্ষে কী করণীয় এটা ডবল হয়ে গেছে, এবং কি নিষিদ্ধ এবং ব্যক্তি ক্ষেত্রে কি তার প্রাপ্য, কি তার কর্তব্য, এই বিষয়গুলি মানবাধিকারে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এরপর এখানে চলে এসো, মানবিক অধিকারের বিশ্ব ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 1948 সালে 10ই ডিসেম্বর মানবিক অধিকারের বিশ্ব ঘোষণাপত্র গৃহীত হয়। 1930-এর দশকে সন্ত্রাসবাদ বলতে কি বোঝানো হতো? একনায়ক রাষ্ট্রের দমন পীড়নমূলক ব্যবসা। নিরীহ নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কার্যকলাপকে কোন অপরাধ হিসাবে গণ্য করা হয়? ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়। মন্ট্রিয়াল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1971। বাকিগুলোও তোমরা একটু দেখে নিও। অপহরণ বন্দিপণ বিরোধী চুক্তিটি কত সালে সম্পাদিত হয়? 1980 সালে। সন্ত্রাস দমনের উদ্দেশ্যে ভারত সরকার কোন আইন চালু করে? খুব ইম্পর্টেন্ট, পোটা আইন। এটা পরীক্ষায় আসার চান্স আছে, ভালো করে দেখে যেও। এরপরে আসছি দেখো, এটা 4 নম্বর অধ্যায়। জুভেনাইল কোর্ট বা কিশোর আদালত খুব ইম্পর্টেন্ট, কাকে বলে? এটা করে যাবে অবশ্যই। জুভেনাইল কোর্ট বা কিশোর আদালত যুবক অপরাধী যত্ন ও সুরক্ষা এবং অপরাধমূলক মামলা সহ শিশু সহ জড়িত নাগরিক ফৌজদারি মামলার তত্ত্বাবধান করে এবং কোর্টসকে কিশোর আদালত ছাড়াও শিশুদের আদালত বলা হয়। এরপরে এটা কিশোরী আদালত কত সালে প্রতিষ্ঠিত হয়? 1899 সালে। কিশোরী আদালত কোন শহরে প্রতিষ্ঠিত হয়? শিকাগো শহরে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো, কিশোরদের কোর্ট সিস্টেম এর ধারণা কি? এর ধারণা হলো শিশুদের বিশেষ যত্নের সাথে চিকিৎসা করা উচিত। এরপরে এখানে দেখো, শিশুদের অধিকার সম্পর্কিত কনভেনশন কত সালে গৃহীত হয়? 20 নভেম্বর 1989 সালে। শিশু সুরক্ষা আইন খুব ইম্পর্টেন্ট, এটা শিশু সুরক্ষা আইন কত সালে? 2000 সালে। এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কত সালে হয়? এটা হচ্ছে 1986। সুপ্রিম কোর্ট কয়টি ভাগে বিভক্ত? 2টি ভাগে। অঙ্গরাজ্যের হাইকোর্ট আর একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট। অঙ্গরাজ্যের হাইকোর্টের কয়টি বিভাগ আছে? জেলা ও মহানগরী অঞ্চল। এরপর এখানে চলে এসো, ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। রাজ্যের নিম্ন আদালতগুলি কয়টি ভাগে বিভক্ত? এক হচ্ছে ফৌজদারি আদালত, ক্রিমিনাল কোর্ট বা দেওয়ানি আদালত বা সিভিল কোর্ট। ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালতের সর্বনিম্ন কোন স্তর আছে? ক্রিমিনাল কোর্ট ফৌজদারি আদালতের সর্বনিম্নে আছে ম্যাজিস্ট্রেট। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারে? 65 বছর, এটা ভালো করে মনে রাখবে। হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকতে পারে? 62 বছর পর্যন্ত। তারপরে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি দরকার পড়ে। তার এদিকে দেখো,
এখানে চলে এসো, হাইকোর্টের অধীনস্থ আদালতকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি ভাগে, ফৌজদারি আর একটা হচ্ছে দেওয়ানি আদালত। জেলার দেওয়ানি আদালতগুলি কয়টি স্তরে অবস্থিত? কি কি? 4টি স্তরে। এক হচ্ছে জেলা বিচারকের আদালত হবে, এবং এটা হচ্ছে আবর বিচারকের আদালত হবে, এবং মুন্সেফের আদালত হবে, এবং ন্যায়, পঞ্চায়েত ও ক্ষুদ্র আদালত। এরপরে দেখো চলে আসছি পরের পেজে। এটাও হচ্ছে তোমার 4 নাম্বার অধ্যায়ের। সংবিধান বর্ণিত আদেশ নির্দেশ লেখগুলি কি কি? খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে ভিভিআই দিয়ে দিয়েছি। এক হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 হচ্ছে প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, পরমাদেশ এবং উৎপ্রেষণ। এগুলো সংজ্ঞাও আসতে পারে। এরপরে দেখো এখানে বন্দি প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ কি? বন্দিকে আদালতে সশরীরে হাজির করা। পরমাদেশ কথাটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। এবং দেখো প্রতিষেধ কথার অর্থ হচ্ছে নিষেধ করা। অধিকার পৃচ্ছা হচ্ছে কোনো অধিকারে, এবং উৎপ্রেষণ হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া। তাহলে এই হয়ে গেল তোমাদের 4 নম্বর অধ্যায়। আর একটাই বাকি, সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায়। এখানে দেখো লোক আদালত কেন প্রতিষ্ঠা করা হয়েছে? লোক আদালত কেন প্রতিষ্ঠা করা হয়েছে? ভারতবর্ষের আদালতের বাইরে মধ্যস্তরের বিরোধ নিষ্পত্তির অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য লোক আদালতগুলিকে প্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য কি? খুব ইম্পর্টেন্ট, নাম প্রতিষ্ঠা করা। এরপরে দেখো লোক আদালতগুলি কত সালে কার্যকর হয়? 1987। এরপর এদিকে চলে এসো, লোক আদালত গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে কোন সংশোধনীতে? এটা হচ্ছে 19-1 নাম্বার ধারার অর্পণ করা হয়েছে। এই হয়ে গেল। এবার এখানে চলে এসো, মোবাইল কোর্টের ধারণা কোথা থেকে এসেছে? এটা বলবে ভ্রাম্যমাণ আদালতের ধারণা থেকে এসেছে। এই হয়ে গেল। আর এই কোশ্চেনটাও একটু মনে রাখবে যে অপ্রতিষ্ঠানিক বা বিধি বহির্ভূত বিচার ব্যবস্থার কয়েকটি উদাহরণ হচ্ছে মোবাইল কোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আদালত, এবং হচ্ছে এই INDG প্রভৃতি ইত্যাদি। এই হয়ে গেল। এর পরের পেজে, লাস্ট পেজ, এখান থেকে এটা করবে, প্রথম কে মোবাইল কোর্টের ধারণা দেন? APJ আব্দুল কালাম, রাষ্ট্রপতি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তাহলে এই হয়ে গেল প্রশ্নগুলো। তাহলে আর আমার যে কটা অধ্যায় ছিল, অর্থাৎ টোটাল যে তোমাদের যে 5টা অধ্যায় ছিল, সেই অধ্যায় থেকে আমি সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো আগে দিয়ে দিলাম। তার কারণ এগুলো করলেই তোমাদের হয়তো পাস মার্কস উঠে যাবে। এছাড়া আমি পরবর্তীতে বলেছি যে সাজেশন থেকে বড় কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা দিতে পারবো, চেষ্টা করব। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।